আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি এখন এমন একটি নাম যাকে এড়িয়ে আমরা কেউই কোনোভাবে কিছুই চিন্তা করতে পারবো না। গ্রাম থেকে শহরে, শ্রমিক থেকে ব্যবসায়ী, তরুণ থেকে প্রবীণ, শিক্ষিত অশিক্ষিত, যে কোনো চায়ের আড্ডায় এখন সবচেয়ে আলোচনায় বা সমালোচনায় যে নামটি উঠে আসছে সেটা বিএনপি। বর্তমানের এই রাজনৈতিক আবেগ আর বাস্তবতার ভিতরে একটা গভীর অবশ্য ব্যবধান রয়েছে। গত 17 বছরের জুলুম নির্যাতন করা, ত্যাগ তিতিক্ষার এই পরীক্ষিত দলটি বিগত 1 বছরে কতিপয় নেতাকর্মীর কিছু কৃতকর্মের জন্য একটা প্রশ্নবিদ্ধ চরিত্র ফুটিয়ে তুলেছে, যার ফল আমরা আসলে জাকসু এবং ডাকসু নির্বাচনে দেখেছি। এই পরিস্থিতিতে মূলত এই দলটি 300 সংসদীয় আসনে কিভাবে প্রার্থিতা যাচাই বাছাই করছে, কিভাবে প্রার্থিতা নিরূপণ করছে, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা এটা কেবল শুধু সংখ্যার হিসাব নয়, এটা কিন্তু সংগঠনের সাংগঠনিক শক্তি, মানুষের আস্থা, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার একটা প্রতিফলন স্বরূপ দেখার অপেক্ষায় আছে সারা বাংলাদেশ। তাত্ত্বিকভাবে যদি বিশ্লেষণ করি তাহলে বিএনপির পর্যাপ্ত জনপ্রিয় নেতা আছে প্রত্যেকটি আসনে, সম্ভাবনাময় প্রার্থী আছে, কোনো কোনো আসনে 5-6 জন করেও প্রার্থী আছেন। কিন্তু বাস্তবে এই প্রার্থিতা বাছাই এবং এই শক্তিটাকে ঐক্যবদ্ধ একটা নির্বাচনী মঞ্চে রূপ দেওয়া কি খুব বেশি সহজ কাজ হবে বলে আপনারা মনে করেন? বিএনপি আজ যে চ্যালেঞ্জের মুখোমুখি, এটা শুধু রাজনৈতিক নয়, এটা সামাজিক, এটা সাংগঠনিক এবং এটা দেশের মানুষের মনস্তাত্ত্বিক একটা পরীক্ষার মঞ্চ। সুদীর্ঘ 17 বছরের জুলুম নির্যাতন সহ্যকারী, মাঠের বাইরে থাকা স্থানীয় পর্যায়ের নেতৃত্ব মূলত দুর্বল নেতৃত্ব। অনেক জেলাতেই অনেক বড় বড় বাঘা বাঘা নেতারা নিরাশ হয়ে পড়েছেন বা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, বয়োবৃদ্ধ হয়ে পড়েছেন। ফলত 300 আসনেই তরুণদের একটা অংশ নেতৃত্বে উঠে এসেছে এবং তারাও ঠিক স্পষ্টত সুযোগ তো পায়নি, তারা স্পষ্টত দিক নির্দেশনা এখন পর্যন্ত পাচ্ছে না। এখন পর্যন্ত মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে সত্যি কেন্দ্রীয় নেতাকর্মীদের একটা ডিসকানেকশন আপনারা অবশ্যই লক্ষ্য করেন। আমি আমার সংসদীয় আসন থেকে এটার বাস্তব প্রতিফলন দেখতে পাই যে আমার থানা নেতার সাথে জেলার নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূলত ডিসকানেক্টেড। শুধু তারা ঢাকায় গিয়ে তাদের সঙ্গে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা যতটুকু কথা বলতে পারেন এতটুকুই সম্পর্ক, এবং পরবর্তীতে গিয়ে তাদেরকে আবার মনে করিয়ে দিতে হয় যে আমার সংসদীয় আসনে এই সমস্যাটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে আমি গত মাসে এসেছিলাম। তাই 300 আসনে যোগ্য ও লড়াকু প্রার্থী দেওয়ার তত্ত্বগত ক্ষমতা থাকলেও সেটি মাঠে কতটুকু বলিষ্ঠভাবে প্রয়োগ করা হবে এটা কিন্তু বলতে পারাটা খুব কঠিন। এর সাথে যুক্ত আরেকটা জটিলতা আছে, আর্থিক জটিলতা, সাংগঠনিক অবকাঠামোগত জটিলতা। অনেকগুলো জেলাতে, উপজেলাতে এখন পর্যন্ত সঠিকভাবে দলের কমিটিগুলোই দেয়া হয়নি। অনেকগুলো উপজেলাতে ইউনিয়ন কমিটি কমপ্লিট না করেই থানা কমিটি করা হয়েছে। অনেকগুলো থানা কমিটি কমপ্লিট না করে জেলা কমিটি করা হয়েছে। এই যে একটা জটিলতা সৃষ্টি করেছে এবং প্রত্যেকটা নেতাকর্মী চিন্তা করছে যে আমাকে তো দলে এখনও রাখেনি, আমি কি আছি নাকি নাই, আমার তো কৃতকর্মের জন্য আমি ডাইনে যাব না বামে যাব। এই যে সমন্বয় করার ব্যাপারটা,
এটা এখন পর্যন্ত আমার দল বিএনপি করে উঠতে পারেনি। তাই আর্থিক ও সাংগঠনিক অবকাঠামো এটার উপরে ডিপেন্ড করছে নির্বাচনের এই বিশাল প্রক্রিয়াটা। এখানে শুধু রাজনৈতিক জনপ্রিয়তা নয়, সাংগঠনিক পরিচালনা, নির্বাচন ব্যবস্থাপনা, অর্থায়ন ব্যবস্থাপনা, যোগাযোগ এবং সঠিক তথ্য বিশ্লেষণ, এই সকল কিছু যদি আমি সমন্বিতভাবে একত্রিত না করতে পারি, তাহলে আমি বিএনপি যে খুব শক্ত ভিত্তিতে দাঁড়িয়ে আছে তা বলবো না। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো কৌশলগত প্রস্তুতি। প্রতিটি আসনে শুধু জনপ্রিয় প্রার্থীই শেষ কথা নয়, তিনি প্রতিযোগিতামূলক কিনা, তাই ওনার ভোটের বাস্তবতায়, ভোট যুদ্ধের বাস্তবতায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত কৌশলগত সকল কিছু উনি প্রয়োগ করতে পারবেন কিনা। উনি মনোনীত যখন হয়েছেন তখন তার রাজনৈতিক বিচক্ষণতা কতটুকু বিবেচনায় নেওয়া হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কতটুকু বিবেচনায় নেওয়া হয়েছে, উনি এলাকাতে কতগুলো কুকর্মের সাথে জড়িত ছিলেন, তার বিরুদ্ধে চাঁদাবাজির কী পরিমাণ অভিযোগ উঠে এসেছে, উনি গত 1 বছরে ফুলে ফেপে কতটুকু মহিরুহু হয়ে উঠেছেন, পাবলিকলি তার সমালোচনাটা বিএনপি কতটুকু দেখেছে, এই রকম অনেকগুলো বিভাজন আছে। উনি গত 17 বছরে কিভাবে দল পরিচালনা করেছিলেন, উনি নেগোসিয়েশন কতটুকু করেছেন, তার নামে জেল জুলুম হুলিয়া নাই কেন, উনি কোন দিন কোন বিরোধী দলীয় নেতার সাথে উনি আঘাত করে চলেছেন, তখনকার সরকারি দলীয় নেতার সাথে উনি আঘাত করে চলেছিলেন। এ ধরনের অদৃশ্য কিছু বিভাজন কিন্তু মাঠে আছে, যেগুলো অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই বিএনপির সামনে 300 আসনের সঠিক প্রার্থিতা ঘোষণা করা এটা শুধু প্রশাসনিক কাজ নয়, এটা এখন বিএনপির সবচাইতে রাজনৈতিক পরীক্ষা দেওয়ার, রাজনৈতিক সক্ষমতার পরীক্ষা দেওয়ার একটা বড় সময়, একটা সুযোগ। তত্ত্বগতভাবে আমি বিশ্বাস করি বিএনপির এই শক্তি আছে, কারণ বিএনপির জিয়াউর রহমানের দৃঢ়তা, তার সততা, খালেদা জিয়ার দেশের প্রতি দেশপ্রেমের প্রমাণিত সত্য, তার জনপ্রিয়তা এবং তার জুলুম নির্যাতন, তারেক জিয়ার প্রতি যে অত্যাচার, যে সংগ্রামের জীবন, ওই একটা চেয়ারে বসে তিনি যেভাবে গত 15 বছর দলের নেতৃত্ব ডিভাইডেশন থেকে বাঁচিয়েছেন, এই সকল কিছুকে আসলে একটা মানবিক আস্থার জায়গায় নিয়ে আসা, এটাই এই সংগঠনের সবচেয়ে বড় শক্তি বলে আমি মনে করি। তাই সাংগঠনিক শক্তিটাকে সংগঠিত করা, সঠিকভাবে প্রার্থিতা বন্টন করা এবং নির্বাচনের বাস্তব রাজনীতিতে সেই প্রার্থীকে টিকিয়ে রাখার সকল ধরনের লজিস্টিক, সামাজিক কেন্দ্র থেকে সুযোগ করে দেয়া ইত্যাদি সকল কিছুর সমন্বয় করে যদি আমরা কোনোভাবে প্রস্তুতিটা সম্পন্ন করতে পারি, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব। আমরা একটা কথা জানতাম যে ইফ ইউ ফেইল টু প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেইল। আমরা যদি প্ল্যানিং করতে গিয়েই ফেইল করি, তাহলে আমরা কিন্তু আসলে শেষ পর্যন্ত কতটুকু ভালো করব তা সময়ই বলে দেবে। আশা রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার সরকার গঠন করবে নিরঙ্কুশভাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।